নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 8:30 আর আজ উঠেছি প্রায় 7টা নাগাদ। তো কম্বল ছেড়ে একেবারেই তো উঠতে ইচ্ছে করে না, কিন্তু উঠে পড়লে কিন্তু সকালবেলার অনেক রকম কাজ হয়ে যায়। তবে এই যে কম্বল ছেড়ে ওঠা এত ঠান্ডার মধ্যে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার, তাই না? আর এই তো উঠেও পড়েছি, আর সমস্ত কাজ করে নেওয়ার পর না বেশ গরমও লাগছিল। আর চাদর গায়ে দিয়ে তো কাজকর্ম করাই যায় না। সমস্ত জলের কাজ, বাসি কাজকর্ম যা ছিল সমস্ত কিছু করে নিয়ে একেবারে স্নান সেরে চলে এসেছি। আর তারপরে এই চাটা কিন্তু হাজবেন্ডই করে রেখেছিলেন, তো আমি এসে সবাইকে দিয়ে দিলাম। আর এটা আমার জন্মদিনের কেক, তো এটা এনেছিল ওই দিন রাত্রেবেলায়, কিন্তু সেই দিন আর খাওয়া হয়নি, তার পরের দিন তো চায়ের সাথে এটা নেওয়া হয়েছে। আর চা খাওয়ার পর হাজবেন্ড তো কেক খাবেন না, তো বললো এখান থেকে নিচের দিকে যে অংশটা আছে সেটা আমাকে দাও, ওপরে অনেক পেস্ট্রি আছে, ক্রিম টিম রয়েছে, তো ওটা আমি খাবো না। তো সেটাই করলাম। আর সোনা তো বললো মা এইটা বড়, তাই জন্য বললো আমাকে এটা দাও, তো সেই জন্য ওকে ওটাই দিলাম। আসলে দুটো কেকই সমান ছিল, কিন্তু ওই যে বাচ্চা মানুষের মন তো। আর কদিন ধরেই হাজবেন্ড বলে যাচ্ছে তার পকেটের পাশটা সেলাইটা খুলে গেছে, আর এই সোয়েটারটা বার করার পর থেকেই শুধু পরেই যাচ্ছে। বললো এটা কেচে রেখো, আমি আজকে পরবো, কিন্তু আজ কাচলে তো শুকোবে না। যতই হোক শীতের বেলা এমনিতেই তাড়াতাড়ি চলে যায়, আর কেচে দিলে একদিনে কখনোই মোটা সোয়েটার শুকায় না। যদিও শেষ পর্যন্ত এটা আর কাচা হয়নি, কারণ আজ একটা বিয়ে বাড়ির ভাড়া ছিল, পরে এসে বললো ওটা কাচার দরকার নেই। আর তারপরে এই তো হাজবেন্ড চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। আর এখানে গতকালের বেশ কিছু জামা কাপড় যেগুলো শুকোয়নি সেগুলোও নিয়ে এসেছি। আর এরই সঙ্গে আজকে সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছি সেগুলো একই সঙ্গে মেলে দিলাম, কারণ ওই যে বললাম এই বেড়ার ওপরই রোদটা ভালো পড়ে এবং হাওয়াটাও ভালো আসে, তাই এখানটায় সকাল সকাল কেচে ধুয়ে দিলে বেশ ভালো শুকিয়ে যায়। তবে মোটা কাপড়গুলো কিছুতেই একদিনে শুকোবে না, কারণ শীতের বেলা তো ছোট বেলা, আর অল্পতেই সে চলে যায়। আর সকাল সকাল যেহেতু স্নান হয়ে গেছে, তাই ভাবলাম সকাল সকাল পুজোটাও দিয়ে ফেলি। তো এই প্রদীপটা তো বৃহস্পতিবার ধুয়েছিলাম, কিন্তু এর জলটা তখনও ভালোভাবে শুকোয়নি বলে এটা আর তখন কাজে লাগাইনি। সেদিনকে মোমবাতি দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে ভাবছি এটাকে সুন্দর করে মুছে এটাকে সেটিং করে নিই। আর এই ধরনের প্রদীপটা প্রথম আমি এক মামির বাড়িতে দেখেছিলাম, তো দেখে খুবই ভালো লেগেছিল। কারণ এটা না গরমকালে যখন ফ্যান চলে তখনও জ্বালালে নেবে না, কারণ বিশেষ কিছু পদ্ধতি আছে। আর এই যে এখানে প্রদীপের যে সলতেটা দেয়া হয় এইভাবে, তো এটাকে প্রথমে প্যাচ সিস্টেম আছে, এটাকে আটকে নিতে হয়। আর তারপরে এই যে আর একটা ছিদ্র করা আছে, এরকম বড় যে গোল মতন অংশটা, তার সঙ্গে এইভাবে এটাকে সেটিং করে দিলে সুন্দর। তবে এটা একটু সেটিং করতে একটু অসুবিধে হয়, তবে যেহেতু আমি বার কয়েক করেছি বলে আমার এখন অভ্যেস হয়ে গেছে। তো প্রথম এটা না আমি পারতাম না, হাজবেন্ডকে দিয়েই করিয়ে নিতাম, কিন্তু এখন আমার অভ্যেস হয়ে গেছে। আর তারপরেই তো এরকম তুলোর যে রিল আছে এটাকে আমি নিয়ে এসেছি, আর এইভাবে তুলোর একটা সরু করে বলতে বানিয়ে নেব। আর এরকম একটা সন্না থাকলে ভালো হয়, তবে সন্না না থাকলেও ঠিক আছে, অসুবিধে হয় না। এটা সরু করে যদি পোলতেটা বানানো হয় হাত দিয়েও তুলোটাকে এইভাবে টেনে নেওয়া যায়, কিন্তু যেহেতু আমার কাছে এই সনটা ছিল, তো আমি এটার সাহায্যে এটা করে নিলাম, তাতে অনেকটা সহজ হলো। আর এই যে ছোট গোল মতো অংশটা আছে এটার মধ্যেই তেলটা দিতে হবে, এবং এটা যদি পুরো ভর্তি ভর্তি তেলটা আমি দিই না, এটা অনেক কয়েক ঘন্টা বেশ চলে থাকে। তো ওপর থেকে একটু তেল নিয়ে পোলতেটা ভালো করে ভিজিয়ে দিলাম। আর তারপরে এই তো এবার প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তো যতক্ষণ না তেল পাবে ততক্ষণ বেশ সুন্দরভাবে জ্বলবে না। আর এখন তেলটা পরিপূর্ণভাবে পেয়ে গেছে আর পোলতেটা খুব সুন্দরভাবে জ্বলে গেছে। তো আগের দিন তো এটাই মোমবাতি বসিয়েছিলাম, সেটারই একটা দাগ রয়ে গেছে। এর উপর আমি এটাকে রেখে দেবো প্রদীপটা, কারণ যদি তেল কখনো ছুঁয়ে ছুঁয়ে পড়ে তাহলে এই থালাটার মধ্যে পড়বে, এই তোয়ালেটাতে লাগবে না, তো সেই জন্য এই ব্যবস্থা করেছি। তারপরে এই তো ঢাকনাটা দেওয়া হয়েছে, এই ঢাকনাটা এই কারণে যদি হাওয়াও দেয় তাহলেও পোলতেটা নিভে যাবে না। পোলতে অথবা সলতে অনেকে যেটাই বলেন, তো আমি দুটোই হয়তো ইউজ করলাম, জানি না কোনটা ঠিক। তো যাই হোক, প্রদীপের শিখাটা নিভে যাবে না। আর এই তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, সুন্দর করে সিঙ্গার করে ফুল দিয়ে সাজিয়েছি। আর এই ফুলগুলো আজকে বাজার থেকে কিনে আনা হয়েছে, দোপাটি ফুল।
তারপর চলে এসেছি রান্নাঘরে, একটু সকালবেলার খাবার বানাতে হবে। তো হাজব্যান্ডকে বলেছিলাম খেতে আসার কথা, কিন্তু উনি বললেন না আজকে আর বাড়িতে খাবো না, কারণ বিশেষ কিছু কাজ আছে, আমি বাজারেই খেয়ে নেব, বা যদি আসিও তাহলে তোমাকে আগে ফোন করে আমি জানিয়ে দেব। তো ভাবলাম এতক্ষণে যখন ফোন করছি না, তাহলে আমি একটু বেশি করেই ময়দাটা এখন মেখে নেব, যদি উনি আসেন তাহলে গরম গরম ওনাকেও দুটো পরোটা করে দেবো। আর এখন সোনা আর আমি আজ পরোটাই খাবো, তাই এখন একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দাটা ময়ান দেওয়ার জন্য এখানে একটু সাদা তেল, একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে ময়ানটা দিয়ে নেব। তার সঙ্গে সোনাকেও এখানে পাশে বসিয়ে নিয়েছি, কারণ এখন তো তার পরীক্ষা শেষ, আর এই যদি তাকে ছেড়ে দিই শুধু শুধু ফোনই ঘাঁটতে থাকবে, তাই তাকে পাশে বসিয়ে নিয়েছি। আর এখন তাকে নামতাগুলো মুখস্থ করাচ্ছি, কারণ নামতাগুলো এখনও সে ভালোভাবে আয়ত্ত করতে পারেনি, মাঝে মাঝে ভুল বলছে। আর এখন উঁচু ক্লাসে উঠতে গেলে নামতাটা যদি ভালো মতো না করা থাকে তাহলে খুবই অসুবিধা হবে। আর এই তো তাকে পড়াতে পড়াতে আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে ময়দাটা মেখে নিয়েছি। আর এখন আমাদের প্রয়োজন যে কটা পরোটা সেটি কটা এখন বানিয়ে নিচ্ছি। তবে একটা কথা আপনাদের তো বলাই হয়নি, আজকে যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ, অর্থাৎ 15 তারিখের। তো আমার বিশেষ কিছু অসুবিধা থাকার জন্য পরপর কন্টিনিউ ব্লগগুলো দেওয়া হচ্ছে না, একটু আগে পিছে হয়ে যাচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। আর এই তো পরোটাগুলো এখানে তৈরি হয়ে গেছে। তবে আজকে কোনো তরকারি বানাইনি, কারণ গতকালের একটু ডালও আছে, যেটা তরকা ডাল বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে, আর সেই সঙ্গে চিকেনের আলু আছে, চিকেনটাও বেশ কিছুটা পড়ে আছে। তো সেখান থেকে সোনাকে একটু চিকেনের আলু দিলাম, আর সেই তরকার ডালটা দিলাম। আর পায়েস তো সে একেবারেই খাবে না, তো সেই জন্য ওটা তাকে দিইনি। আর এই যে সকাল সকাল তার পছন্দের খাবারটি পেয়ে সে কিন্তু ভারী খুশি। আর বইটা এখন সে এক পাশে গুছিয়েই রেখে দিয়েছে। আর এই তো এখন আমি নিজের জন্য খাবারটা নিয়ে নিলাম, তবে আমি কিন্তু একটু পায়েস নিয়ে নিলাম, কারণ মিষ্টি জাতীয় যে কোনো জিনিস আমার ভীষণ পছন্দের। তবে আমি কিন্তু এরই মাঝে হাজব্যান্ডকে একবার ফোন করে নিয়েছিলাম যে সে খেতে আসবে কি না, কিন্তু সে বলল না আমি বাজারে খেয়ে নিয়েছি। আর তারপরে এই তো সোনাকে খাবারটা দেওয়ার পর আমি নিজেও নিয়ে খেতে বসে পড়েছি। আর পায়েস দিয়ে তাকে ভেবেছিলাম একটু পরোটা খাইয়ে দেবো, কিন্তু সে তাতে কিছুতেই রাজি হলো না। অনেকবার আমি চেষ্টা করেছি, বারবার মুখটা সে ঘুরিয়েই নিচ্ছে। তো অবশেষে দেখলাম এটা বৃথা চেষ্টা, যতবারই তাকে চেষ্টা করছি সে ততবারই মুখের কাছে কিছু না কিছু আটকে ধরছে। অনেক চেষ্টা করার পর যখন তাকে খাওয়াতে পারলামই না, সে একেবারে চিৎপাত হয়ে শুয়েই পড়লো। এই যে তো আমি সেটা খেয়ে নিলাম, অগত্যা বেকার চেষ্টা। এরপর হাজব্যান্ড ফোন দিয়ে যে খবরটা দিল তাতে আমি আর একটু খুশি হলাম। হয়তো আপনারা মনে মনে শুনে এটা হাসবেনও, কিন্তু হাসি পেলেও তবু আমার কাছে এটা একটা সুখবরই বটে, কারণ হাজব্যান্ড বলল দুপুরে সে হয়তো বাড়িতে খেতে আসবে না, কারণ কিছুদিন আগে সে একটা বাড়িতে কনসুল ওয়্যারিংয়ের কাজ করেছিল, আর সেই বাড়িতে আজ গৃহপ্রবেশ আছে, তাই তার ওখানে নিমন্ত্রণ। তো এটা একটা খুশি হওয়ার খবর এই কারণে, বাড়ির মেন কর্তা যখন খেতে আসবে না বাড়িতে, তাহলে রান্নারও আর সেভাবে কিছু চাপ থাকে না, কারণ সোনাকে তো আমি যেমন বলবো সে তেমনি খাবে। আর তার উপর গতকালের বেশ কিছুটা চিকেনও পড়ে আছে, আর শুধু তাহলে একটু ভাত করলেই হয়ে যাবে। তো সেই জন্য আমি সত্যি মনে মনে অনেকটা খুশি হয়েছি যে আজকে অনেক কিছু এক্সট্রা কাজ করে নিতে পারবো। আর এই জন্যই ভাবলাম যে অনেক দিন ধরে বেশ কিছু জামা কাপড় পরে আছে যেগুলো সেলাই করা হচ্ছেই না, হাজব্যান্ডেরও বেশ কিছু জামা আছে, সোনার আছে, সে সঙ্গে আমারও। সুচটা এভাবে কাগজের সঙ্গে রাখাতে একটু জং পড়ে গিয়েছে, তাই এটাকে একটু মাটিতে ঘষে নিলাম। আর মা কাকিমাদের দেখতাম আগে এগুলো তেলের বোতলের মধ্যে রাখতেন, আর তাতে এতটুকু জং ধরতো না। আর এখন যে নাইটিটা নিয়ে বসেছি এটা একটা ভালো নাইটি ছিল, সিঁড়িতে আটকে নাইটিটা ছিঁড়ে গেছে। তো আজ ভাবলাম অনেকদিন ধরে করতে করতে এই কাজগুলো অবহেলায় পড়ে আছে, তাই আজ বাড়তি কিছুটা কাজ সেরেই ফেলবো। আর চশমাটা পরে এই সূচে সুতোটা পরানোর বারবারই চেষ্টা করছিলাম, কিন্তু এই সূচের ছিদ্রটা এতটাই ছোট, কিছুতেই সেটা যেন আন্দাজ করতে পারছিলাম না, তাই সূচে সুতো পরাতে বড়ই অসুবিধে হচ্ছিল, তাই একটু বেশি করেই সুতো পরিয়ে নিয়েছি। আর এই তো এরই মধ্যে আমার দুটো নাইটি সেলাই করা হয়ে গেছে। আর এখন হাজব্যান্ডের এই যে পকেটের কাজটা ছিঁড়ে গিয়েছে, তো এইটা এখন সেলাই করে দেবো। তাই মনে মনে ভাবছি আমার বাবা একজন টেলার ছিলেন, এবং আমার ছোট বোন সেই বিদ্যাটা আয়ত্ত করতে পেরেছে। আর আমার বাবা অনেক চেষ্টা করেছিলেন আমাকে এই কাজটা শেখানোর জন্য, কিন্তু ওই যে বাড়িতে সুবিধা থাকলেও অনেক সময় গাফিলতি করে শেখা হয় না। টুকটাক কাজগুলো চালিয়ে নিতে পারি,
কিন্তু মেশিনের কাজটা আমি শিখিনি। তখন বাড়িতে মেশিন ছিল বেশ কয়েকটা, আমার বাবা বলেছিল যে একটা বাড়িতে নিয়ে আসতে, কিন্তু ওই যে আমার শেখার ইচ্ছে ছিল না বলে তাই আর চেষ্টাও করিনি। আর এখন তাই ভাবছি শিখে নিলে অনেকটা কাজেই আসতো, কোনো জিনিসই ফেলা যায় না, তাই না? আর এই দেখুন হাতাটা কিভাবে ছিঁড়েছে। তো আগের শীতেই এটা খেয়াল করেছিলাম, কিন্তু তখন তো শীতটা প্রায় যাবে যাবে করছে, তাই এটা আর তেমন দরকার পড়েনি। আর এই সোয়েটারটা তেমনভাবে সোনা তখন পরেওনি, কিন্তু এবছর তো সেলাই না করে দিলে সে একেবারেই পরতে পারবে না। হাতের কাছে যে মোটা বর্ডারটা একেবারেই সেটা উড়ে গেছে, পুরোপুরি খুলে গেছে। আর এটা সেলাই করতে হলে এভাবে দুদিক থেকে, একদিক থেকে ফোর তুলে আর একদিক থেকে সেটাকে নিয়ে যেতে হবে। তাই এটাকে কাজটা কমপ্লিট করে ফেললাম। আর একে শুধু শুধু বসিয়ে রাখিনি, কারণ আমি যদি একে ছেড়ে দিই তাহলে এ মোবাইল ঘাঁটতে শুরু করে দেবে। তবু এই দেখুন ফাঁক পেয়ে ঠিক মোবাইলটা ধরে ফেলেছে। তো তাকে দিয়ে কি কাজ করাচ্ছিলাম, এই যে খানিক মটরশুঁটি ছিল, তো সেটাই তাকে দিয়ে বললাম এগুলো তুমি ছাড়িয়ে রাখো, কারণ আমার পরে কাজে এসে যাবে। অনেক সময় কি হয়, রান্না করতে করতে এই ছোটোখাটো কাজগুলো মনে হয় যেন বিশাল বড় আকার ধারণ করেছে, তাই এই কাজগুলো একটু গুছিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয় রান্নার সময়, তাই না? আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমি কিন্তু সম্পূর্ণ কাজটা সেরে ফেলেছি। আর সোনারও ওই পকেটের পাশটা সেলাই খুলে গিয়েছিল, এটাকেও সেলাই করে দিলাম। তো বেশ কিছু পড়ে থাকা কাজ আজ আমি কমপ্লিট করে নিলাম। তার ওপর আরও একটা খুশির খবর, এই কাজটা করতে না করতেই হাজব্যান্ড আবারও ফোন করেছিল, বলল যে ওই বাড়িতে আমাদেরও নিমন্ত্রণ আছে। হ্যাঁ, নিমন্ত্রণ তো আমি পেয়েছিলাম, ওই বাড়িতে প্রসাদ খেতে যাওয়ার নিমন্ত্রণটা আমি পেয়েছিলাম, কিন্তু পরে হাজব্যান্ড বলল না, দুপুরেও তোমাদের আসতে হবে, কারণ দুপুরেও খাওয়ার নিমন্ত্রণ করেছেন। কারণ যাদের বাড়িতে আমার হাজব্যান্ডের নিমন্ত্রণ তাকে আমরা পিসি বলে ডাকি, আর উনি আমাদের এই পাড়াতেই আগে থাকতেন। এখন আজ যেখানে বাড়ি করেছেন বা আজ যেখানে গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে সেখানে নতুন বাড়ি করেছেন, আর আগে তারা আমাদের এ পাড়ায় ভাড়া থাকতেন। তো আমার তো সোনায় সোহাগা হয়ে গেল। এই রকম নিমন্ত্রণ যদি মাঝে মধ্যে পাওয়া যায় তো সংসারে অনেক বাড়তি কাজই হয়ে যায়, তাই না? চলুন, কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। ভেবেছিলাম কিছু কাচাকুচি করব, কারণ হাজব্যান্ডের অনেক কটা কাজের প্যান্ট পরে আছে, কিন্তু সেটা আর হবে না দেখছি, কারণ বেশ কয়েকবার ফোন করা হয়ে গেছে আর এখন বেলা প্রায় 1:30 বাজে। তো তাই একটু গরম জল করে নিলাম, এটা দিয়ে সোনা স্নান করবে। আর তাই ভাবছি এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যাব, তার সঙ্গে একটা বিছানার চাদর আর হাজব্যান্ডের দুটো গেঞ্জি। আর এখানে বেশ কিছু বাজার সেদিনকে সোনা আর আমি গিয়ে করে এনেছি, তো কিছু তো প্রয়োজনে লেগে গেছে আর কিছু এই ঝুড়িটার মধ্যেই পড়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। সোনাকে স্নানের জন্য একটু গরম জল করে দিলাম, আর সেই সঙ্গে আমি একটু জামা কাপড়গুলো ভিজিয়ে নেব। আর এরই সঙ্গে আমার কিছু কমেন্টে রিপ্লাইও দেওয়ার আছে। আমার এক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার ছেলের নাম কি। তো আমি কমেন্টে যদিও বলে দিয়েছি, তবুও আর একবার বলে দিই, আমার ছেলের নাম প্রিয়াংশু দাস। আর আমি যে মায়ের পুজো করি উনি হচ্ছেন শ্রী মাতাজি, যিনি সহায়ক যোগ প্রচার করেছিলেন। তবে সহায়ক যোগটা কোনো যোগা নয়, এটা একটা মেডিটেশন পদ্ধতি, যাতে আধ্যাত্মিক উন্নতি হয়, সেই সঙ্গে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, মনে অনেক শান্তি পাওয়া যায় এবং নিজেও ব্যালেন্সে থাকা যায়। ইউটিউবে সহায়ক যোগা বললে সার্চ করলেই এটি পাওয়া যাবে। এবং আমার এই ভিউয়ার্স বন্ধু খুব সুন্দরভাবে আমার উন্নতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। আমার কথাগুলি যে আপনাদের ভালো লাগছে এবং আমার ভিডিও যে আপনারা পছন্দ করছেন, এজন্য আপনাদের ধন্যবাদ দিলেও অনেক কম হবে। তবুও দূর থেকে আমি আপনাদের ধন্যবাদ ছাড়া আর কী বা দিতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি যতদিন এই ইউটিউবে আছি ততদিন আপনাদের এই ভালোবাসাটাই পেতে চাই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আর এই তো আপনাদের সঙ্গে কথায় কথায় আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরই সঙ্গে আরও একটা কথা বলবো, আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে যেহেতু আমি জানতাম না যে আজকে ওই বাড়িতে আমাদের দুপুরেরও নিমন্ত্রণ আছে, তাই তো কিছু নেওয়া হয়নি।
আর সেই কারণেই যাওয়ার পথে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এই যে যাওয়ার পথে দেখুন সবথেকে বড় হ্যাপা, ইমাথা থেকে ওমাথা দুটো মালগাড়ি দাঁড়িয়ে আছে, বহুদিন ধরেই এরকম চলছে। আর তাই তো এই ওভারব্রিজ যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে গিয়ে শেষ হয়েছে এইভাবে ক্রস করে সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে ভারী কষ্ট হলো। আর এই তো পৌঁছেও গেছি। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু তখনও যজ্ঞানুষ্ঠানটা হয়নি। তো এই যে ঘর দুটো ভারী সুন্দর করেছে, দুটো বড় বড় ঘর, আর তার সঙ্গে টানা একটা লম্বা বারান্দা, আর বারান্দার এক পাশেই ছিল কমন একটা টয়লেট। তো এই বাড়িটিরই সমস্ত ওয়্যারিং এর কাজ আমার হাজবেন্ড করেছেন। আর ছাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত এখানেই ছিলাম, আর আমার হাজবেন্ড আসার পর তারপরেই উপরে গিয়েছিলাম, আর সেখানেই আমরা একসঙ্গে খেতে বসেছি। আর এই তো সোনার বাবা একদিকে বসেছে আর আমি তার উল্টো দিকে। আর খাওয়া দাওয়ার আয়োজনও বেশ ভালো হয়েছিল, যেহেতু পূজা অনুষ্ঠান তাই সমস্ত কিছুই নিরামিষ ছিল। আর আজকের মেনুতে ছিল কচুরি, চানা মশলা, আর ছিল পনির, আর তার সঙ্গে একটা আলুর দমও ছিল, আর রাইসও হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো খেতে গিয়ে একা একা এইভাবে তো আর ভিডিও করা যায় না। তো একবার হাজবেন্ডের হাতে ফোনটা দিয়েছিলাম, কিন্তু দেখলাম তিনি বিরক্তই হচ্ছেন, তো বাধ্য হয়ে আর সেভাবে কিছু করতে পারিনি। আর এই তো নিজে থেকে যেটুকু শুট করা সম্ভব সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার আয়োজন সবই ভালো হয়েছিল, তবে আলুর দমটা একটু মারাত্মক ঝাল হয়ে গিয়েছিল, সেটাই যা। আর এই তো মিষ্টিও পড়ে গেছে পাতে। আর এই তো বাড়ি চলে এসেছি। ভেবেছিলাম জামা কাপড়গুলো কেচে দেবো, কিন্তু যে প্লাগটা দিয়ে মোটর চালাই সেটাতে হাজবেন্ড টোটো চার্জে বসিয়েছে, তাই আর হলো না, একটু শুয়েই পড়লাম। আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।